হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম পোল্যান্ডের নতুন একটি ইনফরমেশন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলটিতে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করব আমার এই ভিডিওটি আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে এই ভিডিওটির মধ্যে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট দুটো বিষয়, যেগুলো আপনাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে। আর যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের সবচেয়ে বেশি কাজে আসবে। যার কারণে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে এই ভুলগুলো যখন আপনারা করবেন আমার এই ভিডিওটা দেখে এগুলো সংশোধন আপনারা নিজেরা করে নিতে পারবেন। তো আজকে মূলত যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে যখন আপনারা একটি ফাইল বিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন, সেটা মিডল ইস্টের যে কোনো প্রান্ত থেকে হোক বা ইন্ডিয়ার বিএফএস গ্লোবাল হোক, যেখানে আপনারা ফাইলগুলো জমা দিচ্ছেন, তখন ফাইলগুলো জমা দেওয়ার পর যাদের ভিসা হয় না বা যাদের ভিসা দিচ্ছে না তাদেরকে 10 থেকে 12 দিনের মধ্যে তাদের ফাইলগুলো আবার ফেরত দিয়ে দিচ্ছে। তো যখন আপনারা এত কষ্ট করে ওয়ার্ক পারমিট এনে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়াতে গমন করে এত কষ্ট করে টাকা করার পর যখন আপনারা ফাইলটা খুলে দেখবেন যে আপনাদের ভিসাটা হচ্ছে না, স্বাভাবিকভাবে সবারই মন খারাপ হতে পারে। তো এখন আর মন খারাপ করার আসলে কিছু নাই এখানে। তো এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা একটু খেয়াল করলেই আমাদের পরবর্তীতে রিফিউজ হওয়ার পরেও আমরা রিঅ্যাপ্লাই অ্যাপ্লিকেশন যদি ঠিক মতো করতে পারি তাহলে আমাদের ভিসাগুলো হয়ে যাওয়ার সম্ভাবনাটা 99% হয়ে যায়। আজকে প্রথমে আমি একটা কথা বলেছি, ভিসা রিঅ্যাপ্লাই তো করতে পারবেন, কিন্তু অ্যাপ্লিকেশনটার মধ্যে আসলে কীভাবে করতে হয়, অ্যাপ্লিকেশনটার মধ্যে কী লিখতে হয়, কী কারণে অ্যাপ্লিকেশনটা করতে হয়, সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো যখন আপনারা একটা ফাইল পোল্যান্ডের জন্য ফাইল দিয়ে থাকেন এবং সেটা যখন আপনাদের রিফিউজ হয়, তখন আপনাদেরকে রিফিউজ হলে এরকম একটা, আমি তো হাইলাইট করে দিয়েছি, এখানে দেখেন, এখানে দাগ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে রিফিউজ অফ এ ন্যাশনাল ভিসা। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে আমার এক ক্যান্ডিডেট যে বিগত প্রায় 15-20 দিন আগে উনি রিফিউজ হয়েছিল এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওনার ভিসাটা আবার হয়ে গেছে। উনি আমাদের কাছ থেকে ওনার যে ভাই থাকে উনি পোল্যান্ড থেকে ওনাকে ওয়ার্ক পারমিট পাঠিয়েছেন, যাবতীয় যত কার্যক্রম আছে সবগুলো আমরা এখানে করে দিয়েছি এবং রিঅ্যাপ্লাই অ্যাপ্লিকেশনটাও আমরা তাকে গুছিয়ে দিয়েছি। তো আজকে দেখাচ্ছি, এখানে ওনাকে প্রথম 1 নাম্বার দিয়েছে এবং 10 নাম্বার দিয়েছে। তো 1 নাম্বারের কথাটা বাদ দিলাম, 10 নাম্বারের কথাটাই বলছি, কারণ ম্যাক্সিমাম বাঙালি 10 নাম্বারই রিফিউজ হয়। এখন 10 নাম্বারের মধ্যে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে তারা ভাবতেছে আপনি যে তাদেরকে ফাইলটা জমা দিয়েছেন এটার মধ্যে কিছু ইনফরমেশন ভুল আছে, মানে আপনি ওই দেশে গিয়ে থাকবেন না, এটা তারা ভাবছে। তো তাদেরও একটি ধারা থাকে, আইনের কিছু ধারা থাকে, সেই ধারা মোতাবেক তখন আপনি কি করবেন, তো আপনি তখন আপনার যে রিজেকশন হয়েছে সেটার মধ্যে একটা ক্রস চিহ্ন দেওয়া থাকবে। এই ক্রস চিহ্ন দেওয়া থাকলে আপনি এই কাগজটা আপনার পোল্যান্ড থেকে যে আপনাকে ওয়ার্ক পারমিটটা প্রদান করেছে বা আমরা যদি আপনার কাজ করে দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কাছে এই কাগজটা পাঠাবেন এবং আমরা এটাকে পোল্যান্ডে পাঠাবো, বা আপনার রিলেটিভ থাকলে আপনার রিলেটিভকে পাঠালে সে যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা নিয়ে এসছে সেই কোম্পানির সাথে আপনাদের এই কাগজটা দিবে এবং বলবে এই কারণে তাকে রিজেক্ট করেছে, আপনি একটি অ্যাপ্লিকেশন লিখে দেন। তখন তারা তাদেরকে একটা মেইল করবে এবং আপনাকে একটা বা দুটো পেপারস দিতে পারে। ধরেন আপনাকে প্রথমত এরকম একটা পেপারস দিবে, এটা পোলিশ ভাষায় লেখা, এই পেপারসের মধ্যে তারা আপনার সম্বন্ধে কিছু জিনিস লিখে দিবে এবং এখানে আরেকটি পেপারস থাকবে, সেটার মধ্যে কোম্পানি লিখবে, এটা কোম্পানি লিখে দিবে অ্যাপ্লিকেশন লেটার ফর ভিসা রিফিউজ ডিভিশন, মানে আপনি যেন রিফিউজ হয়েছেন এই জন্য তারা এই জিনিসটা দিচ্ছে।
এখানে ধরেন যে যাত্রী সে যাত্রীর নাম দেওয়া থাকবে এবং আপনি কত নম্বরে আপনাকে রিফিউজ করেছে। যদি 10 নম্বরে রিফিউজ করে থাকে তাহলে 10 নম্বর রিফিউজের কথাটা তারা উল্লেখ করবে এবং এখানে লেখা থাকবে আপনি যে আমার যাত্রীকে ভিসাটা দিচ্ছেন না, আমি তার সমস্ত লাইবিলিটি নিচ্ছি, ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি আমাদের এখানে কাজ করবে, তো দয়া করে ওনাকে ভিসাটা দিয়ে দেওয়া হোক। একটা কোম্পানি যখন আপনার জন্য সাপোর্ট করবে তখন আপনার ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তো এখন কোম্পানি তো আপনাকে প্রথমত এই একটা পেজ দিল, একটা পেপারস দিবে এবং পরবর্তীতে পাশাপাশি আরেকটা পেপারসও দিবে। এই পেপারসটা দিবে, এই পেপারসটার মধ্যে আপনার কি কারণে তারা রিজেক্ট করেছে সেটা উল্লেখ করা থাকবে এবং আপনার সম্বন্ধে কিছু কথা লেখা থাকবে, আপনার পাসপোর্ট নাম্বার ইত্যাদি সব কিছু, ন্যাশনালিটি সব কিছু দেওয়া থাকবে। এখন এই দুইটা জিনিস দেওয়ার পর আপনি এই দুটো পেপার নিয়েই কিন্তু পেপারস নিয়ে কিন্তু আপনি বিএফএস গ্লোবালে আপনার ফাইলটি জমা দিতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সরাসরি বিএফএস গ্লোবাল থেকে আমি এটা কালেকশন করেছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে বা আপনাদের যাতে সাহায্য করতে পারি এই জন্য আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে আমার প্রায় 2 মাস আগের এক যাত্রীর, সে যাত্রীর নাম হচ্ছে গিয়ে আব্দুল আজিজ, ওনার একটি অ্যাপ্লিকেশন, এটা আমরা লিখে দিয়েছি। তো এখানে এটা হচ্ছে গিয়ে ইংলিশে ট্রান্সলেট করা, ইংলিশে লেখা, তো এটাকে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি। তো বাংলাতে ট্রান্সলেট করলে এটা এই পৃষ্ঠাটা আসে। হ্যাঁ, এখানে আমি লিখে দিয়েছি, পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি, আপনাদেরকে আমি এখন সেটা বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে এখানে লেখা আছে যে নিউ দিল্লি ভারত, বিষয় পোল্যান্ডের জাতীয় কার্যক্রম ভিসা প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল, বিএফএস গ্লোবাল এ ভিসা আবেদন জমা দেওয়ার তারিখ এবং জমা দেওয়ার তারিখ এত, ভিসা প্রত্যাখ্যানের তারিখ এত। তার মানে হচ্ছে আপনি যেদিন ফাইলটা রিফিউজ হওয়ার পরে ফাইলটা জমা দিবেন সেই দিনের তারিখ এবং যেদিন আপনাকে রিফিউজ করেছে সেই দিনের তারিখ দিয়ে দিবেন। এখন আপনাকে যেন 10 নাম্বার দিল, সেই 10 নাম্বার মামলার একটা নাম্বার থাকে, ওদের হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে এক ধরনের ধারা তাদের। হ্যাঁ, সো এই যে এখানে লেখা আছে দেখেন, মামলা নং 33031447, মানে 10 নম্বর ধারার মধ্যে এটা হচ্ছে গিয়ে 10 নম্বরের মধ্যে এটা হচ্ছে গিয়ে তাদের ধারা এবং এই ধারাটা তারা কার্যকর হয়েছে 2022-এ, এখানে 2022 দেওয়া আছে। আচ্ছা, তো এখানে যেটা আমি বিএফএস গ্লোবাল থেকে কালেকশন করেছি এই ইংলিশ পেপারটা, এটা অরিজিনাল পেপার একদম, এটাকে ট্রান্সলেট করেছি আপনাদের বোঝানোর স্বার্থে। এখানে দেখবেন আমি বলে দিচ্ছি, আপনারা একটু শুনলে হয়তো বা বুঝতে পারবেন। এখানে লেখা আছে, শ্রদ্ধেয় স্যার অথবা ম্যাডাম, আমি আব্দুল আজিজ, জন্ম তারিখ এত, সং এত, এবং বাংলাদেশি পাসপোর্ট নাম্বার বহন করছি, পাসপোর্ট নাম্বার এত, এই চিঠির মাধ্যমে আমি এত দ্বারা আপনার পোল্যান্ড জাতীয় কর্মসংস্থান ভিসা আবেদন সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাই। তার মানে আপনি বোঝাচ্ছেন যে আপনি যে ধারাতে আমাকে রিজেক্ট করেছেন সেটার বিরুদ্ধে আমি একটা আপিল করতে চাই। ইংলিশে কিন্তু কথাটা এটাই লেখা আছে, আমি জাস্ট বাংলাতে আপনাদেরকে ট্রান্সলেশন করে দিচ্ছি। আচ্ছা, বিরুদ্ধে আপিল করতে চাই। আমার ভিসা আবেদন প্রত্যাখ্যানের কারণ হলো নাম্বার 10, তার মানে 10 নাম্বার আপনাকে দিয়েছে, সেই 10 নাম্বারটাই আপনি এখানে দিয়েছেন। আচ্ছা, আমার ভিসা প্রত্যাখ্যানের কারণ হলো নাম্বার 10, আপনার থাকার উদ্দেশ্য সম্পর্কে আপনি যে বিবৃতি দিয়েছেন তার নির্ভরযোগ্যতা সম্পর্কে যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে। তার মানে 10 নম্বরে যেই 10 নম্বরটা যেন আপনাকে দিয়েছে ওটার মধ্যে ওটাকে ট্রান্সলেট করলে বাংলায় এই কথাটাই আসে। পোল্যান্ড প্রজাতন্ত্রের ভূখণ্ড কর্তৃপক্ষের কাছে উপলব্ধ প্রমাণের কারণে বা উদ্দেশ্যমূলক পরিস্থিতির কারণে ইঙ্গিত করে যে অবস্থানের উদ্দেশ্য ঘোষণার চেয়ে ভিন্ন হতে পারে। তার মানে এখানে তারা ভাবতেছে যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন পোল্যান্ডে যাওয়ার জন্য সেই ইনফরমেশনগুলো একটু ভিন্ন হতে পারে। মানে আপনি শুধু পোল্যান্ডে ইউরোপের অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্রে ঢোকার জন্যই শুধুমাত্র এই সমস্ত কথাগুলো বা এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছেন। আপনি মূলত পোল্যান্ডে গিয়ে থাকবেন না, পোল্যান্ডে গিয়ে আপনার ফ্রান্স, জার্মান এই ধরনের কোনো জায়গার মধ্যে চলে যাবেন, যার কারণে তারা সেটার উপর বেস করে আপনার যে মামলা ধারা এই ধারা অনুযায়ী তারা আপনাদেরকে রিজেক্ট করে দিয়েছে। এখন আপনি কি লিখবেন? এটা তো এখানে তো আপনি প্রথমে ওনাদের কথাটা উল্লেখ করবেন। এখন এখানে যে দাগটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে কি আপনাদের, সেটা হচ্ছে এখানে লেখা আছে আমার নথিগুলোকে বিশ্বাস না করা এবং যুক্তিসঙ্গত সন্দেহ থাকার জন্য আপনার কারণ থাকতে পারে। মানে আপনি বলতে পারেন যে আমার এই যে নথিগুলো, আমার এই পেপারসগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্যতা হইতে নাও পারে এবং আপনি সন্দেহ করতেই পারেন।
তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমার মূল উদ্দেশ্য পোল্যান্ডে কাজ করা। তখন আপনি বলবেন যে আপনি আমার এই পেপারসগুলোকে সন্দেহ করতেই পারেন, এটাকে বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি পোল্যান্ডে গিয়ে কাজ করব এবং কাজ করে আমার জীবিকা নির্ভর করব। এটা হচ্ছে কি আপনি বলতেছেন। এখন এরপরে যেটা আপনি বলবেন, যা পোল্যান্ডের কাটোভিচে অবস্থিত, মানে আপনি পোল্যান্ডের, আমার যে যাত্রী সে পোল্যান্ডের কাটোভিচে যাবে, এই জন্য সে বলতেছে আমি পোল্যান্ডে কাজ করব এবং যেটা পোল্যান্ডের কাটোভিচেতে অবস্থিত। ভিসা আবেদনে ঘোষণা চেয়ে ভিন্নভাবে কেন? যেহেতু আমি বাংলাদেশের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমি শিখেছি কিভাবে আইন ও নিয়মকে সম্মান করতে হয়। তার মানে আপনি তাদেরকে বলতেছেন যে আমি দেখেন, আমি বাংলাদেশের একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং আমি জানি কিভাবে একটি দেশের আইনকে সম্মান করতে হয়। যার মানে এটা হচ্ছে কি আপনি তাদেরকে একটু বুঝাচ্ছেন। আপনার নিজের সাপোর্টে যদি আপনি কথা না বলেন, নিজেকে যদি একটু ভালোভাবে উপস্থাপন করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কম হয়ে যাবে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনি বলবেন আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে পোল্যান্ডে যাওয়ার আমার উদ্দেশ্য হলো কিছু অর্থ উপার্জন করা এবং আমার দেশে ফিরে আসা। তার মানে আপনি তাদেরকে বলছেন পোল্যান্ডে যাওয়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি পোল্যান্ডে গিয়ে ভালো একটা কাজ করব, এখানে গিয়ে আমি অর্থ উপার্জন করব এবং আমার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করব। আচ্ছা, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান এবং বাংলাদেশে আমার আর্থিক অবস্থা খারাপ। মানে আপনি তাদেরকে বলবেন যে আমি আমার বাবা মার একটা মাত্র ছেলে এবং আমার বাংলাদেশে আমাদের আর্থিক অবস্থা খারাপ। এখন যদি আপনি এখানে উল্লেখ করেন, যেমন ইংলিশে আমরা এটা তো আর বাংলাতে তাদেরকে লিখবো না, এটা তো ইংলিশে আমাদের লিখতে হবে, তো এটাকে আমি বাংলাতে ট্রান্সলেশন করছি। এখন আপনি যদি ওইখানে বলেন যে আমার বাংলাদেশে আমি বাবা মার একমাত্র ছেলে এবং বাংলাদেশে আমার আর্থিক সচ্ছলতাও খুব ভালো, তাহলে তো তারা আপনাকে ভিসাটা দিবে না। আপনার নিজের যদি ভিসা পেতে হয় কিছু জিনিস আপনাকে নিজে একটু সুন্দর করে গুছায় বলতে হবে আর কি। আচ্ছা, আমি কিছু অর্থ উপার্জন করতে এবং আমার পরিবারকে সমর্থন করার জন্য পোল্যান্ড যাওয়ার চেষ্টা করছি। তখন আপনি বলবেন যে আমি কিছু অর্থ উপার্জন করতে এবং আমার ফ্যামিলি যেন দরিদ্র, আমরা যে দরিদ্র, আমার ফ্যামিলির, আমার বাবা মা, আমার স্ত্রী সন্তান সবাইকে সাপোর্ট করার জন্যই আমি সুদূর প্রবাসে পোল্যান্ডে যাচ্ছি। আচ্ছা, যেহেতু আমি একমাত্র সন্তান, আমি আমার বাবা মাকে দীর্ঘ সময়ের জন্য ছেড়ে যেতে পারবো না। আমি খুব ভালো করেই জানি আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আমাকে দেশে ফিরে আসতে হবে। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমি কখনোই বেশি থাকবো না। তখন আপনি বলবেন যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমি জানি যে আমার বাবা মাকে ছাড়া আমি বেশি দিন বাহিরে গিয়ে থাকতে পারবো না এবং আমি এটাও জানি যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আমাকে আবার বাংলাদেশে ফিরে আসতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমি অবশ্যই আমার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমি ইনশাল্লাহ বাংলাদেশে চলে আসবো। এই সমস্ত কথাগুলো যখন আপনি ইংলিশে তাদেরকে লিখে দিবেন, আপনার ওই যে রিঅ্যাপ্লাই করার জন্য পোল্যান্ড থেকে যে কাগজগুলো আসবে সেগুলোর সাথে অ্যাটাস্টেশন করে দিবেন, এগুলো তো আপনি নিজে লিখতে পারবেন না, এগুলো হয়তো বা ইন্ডিয়া থেকে করতে হবে বা আপনারা সরাসরি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে রিজনেবল প্রাইসের মধ্যে এই সমস্ত জিনিসগুলো সুন্দর করে লিখে দিব। হ্যাঁ, লাস্টের যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমি আমার ভিসা অনুমোদনের জন্য আইন দ্বারা প্রয়োজনীয় সমস্ত নথি জমা করেছি। তখন আপনি বলবেন আমি আমার ভিসা পাওয়ার জন্য আইন অনুযায়ী যতগুলো নথি লাগে আপনাদের এখানে সমস্ত নথিগুলো জমা করেছি। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে সমস্ত নথি প্রকৃত, খাঁটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা হয়েছে। মানে আপনি তাদেরকে বলবেন আমার যে নথিগুলো আছে, পেপারসগুলো আছে, সবগুলো জেনুইন পেপার এবং আমি সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে দিয়ে এগুলো জাস্টিফাই করাই নিয়েছি, মানে যাচাই বাছাই করিয়ে নিয়েছি। এবং কোম্পানির সাথে আমার চাকরির যোগাযোগ শেষ করার পর আমি অবশ্যই আমার দেশে ফিরে আসবো। এবং আপনি বলবেন এবং আমি আমার কোম্পানির সাথে চাকরির যেই সময়টা নির্ধারণ করে দেওয়া আছে এই সময়টা নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমি আবার বাংলাদেশে চলে আসবো। হ্যাঁ, তারপর হচ্ছে যদি আমি পোল্যান্ডে কাজ করার সুযোগ পাই তবে চাকরিটি হবে আমার জীবনের সেরা সুযোগ। এখানে তাদেরকে একটু ফলাই দিতে হবে। আপনি তাদেরকে ফলাবেন এভাবে যে দেখেন স্যার, যদি আপনি আমাকে পোল্যান্ডে চাকরি করার সুযোগ দেন তাহলে এই সুযোগটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ একটা সুযোগ।
তো স্বাভাবিক, তাদের দেশের সম্বন্ধে আপনি এত একটা ভালো কথা বলতেছেন, মানে তাদের দেশে গিয়ে কাজ করলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, এটা তো তারা একটু স্যাটিসফাই হবে। হ্যাঁ, আচ্ছা, ইউরোপীয় বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমার পেশাগত কেরিয়ার গড়ে তোলার জন্য, আমার জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করার জন্য। মানে আপনি বলবেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এই দেশে আমি গিয়ে আমার পেশাগত দক্ষতা এবং আমার জ্ঞান দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে আমি কাজ করতে চাই। পোল্যান্ডের জাতীয় কর্মসংস্থান ভিসা সংক্রান্ত আমার আবেদন পুনর্বিবেচনা করতে পারলে আমি কৃতজ্ঞ থাকবো। তার মানে আপনি বলবেন যে আমার এই কাগজপত্র যেন আমি দিয়েছি, এই কাগজপত্র রিঅ্যাপ্লাইয়ের জন্য যে কাগজপত্রগুলো দিয়েছি, এই কাগজপত্রগুলো যদি আপনি পুনর্বিবেচনা করেন, মানে একটু বিবেচনা করে দেখেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। আমি আমার আবেদন একটি ইতিবাচক প্রক্রিয়া আশা করি। তার মানে আপনি বলবেন যে আমি যে কাগজগুলো দিয়েছি, আমি এখন আশা করব আপনাদের কাছে যে একটা ভালো একটা রেজাল্ট আপনারা আমাকে দিবেন। সেক্ষেত্রে আপনার ভিসা লাগার পসিবিলিটিটা বেশি থাকে, কারণ এখানে যে কথাগুলো আমরা লিখে দিয়েছি বা যে কথাগুলো বাংলাতে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, সেগুলো খুব সেন্সিটিভ কথাবার্তা। এই জিনিসগুলো একটা মানুষ যখন দেখবে, তার ভিতরে এমনি তো মায়া মোহব্বত চলে আসার কথা। আচ্ছা, যাই হোক, তারপর লিখবেন আপনি যদি দয়া করে আমাকে জানান, তাহলে আপনাকে আরও প্রয়োজনীয় নথি প্রদান করতে পেরে আমার আনন্দ হবে। তার মানে আপনি বলবেন যে স্যার আরও যদি কোনো কাগজপত্র লাগে, তাহলে আপনি যদি আমাকে জানান, তাহলে আমি সেই পেপারসগুলো আপনাদেরকে প্রদান করতে পারবো। তো প্রদত্ত মেইল ঠিকানায় যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে যে মেইল নাম্বার, মোবাইল নাম্বার দিবেন, সেই মেইল নাম্বারে তারা যাতে আপনার সাথে কোনো কাগজপত্র লাগলে তারা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে, এই জিনিসটা আপনারা শেষে বলে দেবেন। তাহলে এটা আমি এতক্ষণ যা পড়লাম সেগুলো হচ্ছে কি বাংলা ট্রান্সলেশন করা। এটার ইংলিশটা হচ্ছে কি, এটা অরিজিনাল পেপারস, যেটা এটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে আমরা কালেকশন করেছিলাম আপনাদের জন্য, আপনাদের বোঝানোর জন্য। তাহলে আপনাদের ভিসা রিফিউজ হয়ে যাওয়ার পর আপনারা পোল্যান্ড থেকে যে কাগজপত্রগুলো পাবেন, সেই কাগজপত্রের সাথে আপনার এখন যেই পেপারসটা আমি আপনাদেরকে দেখেছি, যে এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে গুছায় যদি আপনি লিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় আপনাদের ভিসাটা অবশ্যই হয়ে যাবে। কারণ বর্তমানে যারা রিফিউজ হওয়ার পরে রিঅ্যাপ্লাইটা যদি সুন্দরভাবে করতে পারে, তাহলে তাদের ভিসা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার আজকে আপনাদেরকে এই একটা ইনফরমেশন দিলাম। আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন দিব, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটার ব্যাপারে আরেকটা কথা বলে নেই। এই কাজগুলো করতে আপনাদেরকে ইন্ডিয়াতে যখন যাবেন, ইন্ডিয়া থেকে যখন এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা লেখাতে যান, তাহলে আপনাদের কাছ থেকে মোটামুটি ভালো একটা টাকা অঙ্ক তারা নিবে। কিন্তু আপনারা যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা আপনাদেরকে সামান্য কিছু কস্টেই আপনাদেরকে এই সেবাগুলো আমরা প্রদান করতে পারবো। আর যারা পোল্যান্ডে এখন আছেন, বর্তমানে পোল্যান্ডে আছেন, যারা তাদের রিলেটিভকে ওয়ার্ক পারমিট প্রদান করছেন, তারা যদি ডাবল এন্ট্রি ভিসা হোক, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট হোক, ইন্স্যুরেন্সের কাজ হোক, বা ফাইলটা সেট আপ করার ব্যাপার হোক, এমনকি তারা যদি ইন্ডিয়াতে যাওয়ার পরে বা মিডল ইস্টে যারা আছেন, তারা যে কোনো জায়গার মধ্যে আপনারা বিএফএস গ্লোবালে ফাইলস দেওয়ার পর যদি আপনারা রিফিউজ হন, সেক্ষেত্রে রিঅ্যাপ্লাই অ্যাপ্লিকেশন যদি করতে হয়, সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সব সময় আপনাদের সাথে আছি সাহায্য করার জন্য। আচ্ছা, এখন আরেকটি ছোট্ট একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাচ্ছেন। ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ থাকে 3 মাস। আপনারা হয়তো সবাই জানেন, ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ থাকে 90 দিন, মানে 3 মাস। কিন্তু আপনারা 90 দিন বা 3 মাসের ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও আপনারা 3 মাস ওখানে গিয়ে থাকতে পারবেন না। ওইখানে গিয়ে আপনাদের থাকতে হলে আপনারা 15 দিন পর্যন্ত সর্বোচ্চ স্টে করতে পারবেন। যেহেতু আপনারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে বিএফএস গ্লোবাল ফেস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই 15 দিনের উপরে স্টে করতে হবে। যদি আপনাদের ভিসা রিফিউজ হয়ে যায়, সেক্ষেত্রে 10-12 দিনের মধ্যে আপনারা পাসপোর্টটা পাচ্ছেন, কিন্তু পাসপোর্টটা পাওয়ার পরেও কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার টাইমের দরকার আছে। কিন্তু এখানে সরকার আপনাকে 3 মাসের ভিসা দিলেও আপনাকে উল্লেখ করা আছে ওইখানে যে আপনি 15 দিনের উপরে স্টে করতে পারবেন না। হ্যাঁ, 15 দিনের উপরে আপনি 90 দিনের স্টে করতে পারবেন, কিন্তু এর জন্য FRRO একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। FRRO এই কথাটা অনেকেই 100-র মধ্যে 99% মানুষ জানে না FRRO জিনিসটা কি। আপনারা যখন ওই দেশে যাবেন, যাওয়ার পরে 14 দিন থাকার পর যদি FRRO এই জিনিসটা করতে না পারেন, এই রেজিস্ট্রেশনটা করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা যখন ভিসা পান বা ভিসা না পান, যখন বাংলাদেশে গমন আসবেন, তখন আপনাদেরকে ইমিগ্রেশন, ইন্ডিয়ার এয়ারপোর্ট ইমিগ্রেশনের মধ্যে আপনাদেরকে আটকে দেওয়া হবে এবং ওইখানে আপনাদেরকে একটি চার্জ
দিতে হবে, একটি ফাইন দিতে হবে। আর এই ফাইনটা সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 15,000 16,000 টাকাও রুপিও হতে পারে। তো 16,000 রুপি বা 10,000 রুপি হলো বাংলাদেশে মোটামুটি ভালো টাকা। তো যারা ওইখানে 14 দিন পর্যন্ত থাকবেন, 14 দিন থাকার পরই আপনি এই জিনিসটা করে ফেলবেন। এই জিনিসটা করার জন্য সংশ্লিষ্ট যে থানা আছে ওইখানে, সেই থানাতে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা এখানে বসে আপনাদেরকে সেই সেবাগুলো প্রদান করতে পারবো। তো FRRO যদি না করে থাকেন, যারা ওইখানে যাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন, ডাবল এন্ট্রি ভিসা করার পর 15 দিনের আগেই, মানে 10 দিনের পর থেকে নিয়ে 15 দিন, এই 5 দিনের মধ্যেই আপনাদেরকে FRRO এই রেজিস্ট্রেশনটা করতে হবে। আমি আবারও বলছি, নামটা হচ্ছে FRRO। এটা রেজিস্ট্রেশন অবশ্যই 10 দিনের পর থেকে নিয়ে 15 দিন, মানে এই 5 দিনের মধ্যে আপনাদেরকে করে নিতে হবে। যদি আপনারা এই জিনিসটি না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক বিড়ম্বনার মধ্যে পড়বেন এয়ারপোর্ট দিয়ে যখন বাংলাদেশে আসবেন। তো শুধু দর্শকবৃন্দ, আজকে দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আশা করব আমার এই ইনফরমেশন ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে অন্যরাও এই ভিডিও দেখে আর অনেক কিছু জানতে পারে। তো দেখা হবে পরের কোনো জব আপডেট ভিডিও নিয়ে বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত টেলি ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।